প্রধানমন্ত্রী রাজ্য সফর এই প্রথমবারই না, এর আগেও আমরা দেখেছি বারবার তিনি রাজ্যে এসেছেন, তোপ দেখেছেন রাজ্য সরকার তথা তৃণমূল কংগ্রেসকে। এবারও তার অন্যথা হলো না এবং গ্যারান্টির পর গ্যারান্টি দিচ্ছেন তিনি। তারা যদি এত বেশি আসন পায়, 30-এর বেশি 35-এর বেশি আসন পায়, তাহলে সব মিলিয়ে তারা কি কি খতিয়ান তুলে ধরবে, তারা কি কি বিষয় হয়েছে এবং হয়নি এবং সঙ্গে কি করবে, সবটাই শোনা যাচ্ছে মোদির গলায়। ইন্ডিয়া জোটকে নিয়ে এবার মুখ খুললেন খোদ প্রধানমন্ত্রী। ইন্ডিয়া জোটকে নিয়ে এবার মুখ খুললেন প্রধানমন্ত্রী। সংবিধান শেষ করে দিতে চাইছে এই জোট। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। জয়প্রকাশ দা, আজকে ইন্ডিয়া জোটকে নিয়েও মুখ খুললেন প্রধানমন্ত্রী। এই জোট সংবিধানকে শেষ করে দেবে, কিভাবে দেখছেন? সংবিধান নিয়ে মোদি কথা বলছেন, যিনি সংবিধান মানতে চান না। সুপ্রিম কোর্টে কতবার বলেছে সংবিধান মানেন না এই প্রধানমন্ত্রী। ইলেকশন কমিশনার অ্যাপয়েন্টমেন্ট এতদিন যে পদ্ধতিতে হতো, মোদি পাল্টে দিয়ে নিজের পকেটের ব্যাপার করে তুলেছেন, সেটা তো আপনারা জানেন। মোদি আর অমিত শাহ মিলে ইলেকশন কমিশনার ঠিক করছেন, এটা সংবিধান মেনে করছেন। চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে বাদ দিয়ে দিলেন নিজের মনের ইচ্ছেতে। এরা ইউসিসি করতে চাইছে যে সব ধর্মের জন্য এক আইন, ধার্মিক ধর্মের জন্য যদি কোনো বিশেষ আইন থাকে সেটা মানা যাবে না। এরা সংবিধান মানে, এরা সব জায়গায় সংবিধান ভেঙে চুরে বলছেন ওয়ান নেশন ওয়ান ইলেকশন, আর পরে বলবে ওয়ান নেশন নো ইলেকশন। বলছেন অপোজিশন ফ্রি ইন্ডিয়া, ভারতবর্ষে বহুদলীয় গণতন্ত্র থাকবে না। কে বলছেন? নরেন্দ্র মোদী বলছেন। বলছেন 1000 বছরের জন্য আমরা শাসন করব। ভাবা যায়? গণতান্ত্রিক দেশ, একটা দল বলছে, যেটা হিটলার বলেছিল যে 1000 বছরের শাসন কাল থাকবে হিটলারের, পারেনি, 3 বছর 4 বছরের মধ্যে শেষ হয়ে গিয়েছিল। আর এই নরেন্দ্র মোদী বলছেন 1000 বছর শাসন করব। আর এই জন্যই সংবিধানকে বাদ দিয়ে একদলীয় শাসন করতে চাইছে এই নরেন্দ্র মোদী ভারতবর্ষে। বলছেন যে আর অন্য কোনো ধর্মের জায়গা নেই, কোনো অন্য ধর্ম থাকবে না, বহুদলীয় বহু ধর্মের দেশ ভারতবর্ষে হতে পারবে না। মোদী বলছেন। আজকে সারা ভারতবর্ষে কৃষকরা পর্যন্ত বলেছে নো ভোট টু বিজেপি, নো ভোট টু মোদী। সারা ভারতের কৃষকরা বলছে। কেন বলছে? এই তো মোদী হচ্ছেন সব থেকে বড় স্বৈরতান্ত্রিক একজন লোক, ভারতবর্ষের গণতন্ত্রের জন্য অভিশাপ। নরেন্দ্র মোদী, ভারতবর্ষের সংবিধানের জন্য অভিশাপ হচ্ছে বিজেপি পার্টি। বেশ, ধন্যবাদ জয়প্রকাশ দা কথা বলার জন্য। সব মিলিয়ে যেভাবে আজকে প্রধানমন্ত্রীর রাজ্যে এই সভা এবং তারই সঙ্গে যেভাবে তিনি ইন্ডিয়া জোট নিয়ে মুখ খুলেছেন, এর আগে আমরা দেখেছিলাম সরকার তথা মুখ্যমন্ত্রী তৃণমূলকে নিয়ে মুখ খুলতে, এবার ইন্ডিয়া জোট নিয়ে সরাসরি মন্তব্য প্রধানমন্ত্রীর। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, আজকে একের পর এক প্রধানমন্ত্রীর কর্মসূচি এবং সব জায়গাতেই দেখা যাচ্ছে যে এর আগের জনসভাতেও আমরা দেখেছিলাম সরকারকে তুলোধনা করতে। এবার একেবারে শুধুমাত্র সরকার নয়, ইন্ডিয়া জোট, যারা নতুন সরকার গঠন করবে বলে আশা করছে, সেই জোটকেই কটাক্ষ করলেন। সুচারু রয়েছে? পুরুলিয়ার এই জনসভার থেকে প্রধানমন্ত্রীর আক্রমণের নিশানাতে ইন্ডিয়া জোটকে রাখলেন। এর আগেও ইন্ডিয়া জোট নিয়ে তিনি বলেননি এমনটা নয়। যত নির্বাচন প্রক্রিয়াটা শেষের দিকে যাচ্ছে, তত আক্রমণের ঝাঁজ মোদী বাড়াচ্ছেন। জঙ্গলমহলের মাটিতে দাঁড়িয়ে তিনি ইন্ডিয়া জোটকে আক্রমণ করলেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইন্ডিয়া জোটে রয়েছেন, যদিও তার অবস্থান স্পষ্ট নয় বলে ব্যাখ্যা করছেন। সুচারু, তোমাকে একটু বিরত করছি, এই মুহূর্তে কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচি রায় রয়েছেন আমাদের সঙ্গে। সৌম্যদা, আজকে ইন্ডিয়া জোটকে কটাক্ষ প্রধানমন্ত্রীর, বলছেন এই জোট ভারতের সংবিধান শেষ করে দেবে, সংবিধান শেষ করার ষড়যন্ত্র এটা, কি বলবেন সৌম্যদা? তো ভূতের মুখে রাম নাম যে একটা প্রবাদ আছে না, সেটাই মনে হচ্ছে যে ভারতবর্ষে সংবিধানকে উল্লঙ্ঘন করে সমস্ত কিছু করার মধ্য দিয়ে ভারতবর্ষকে কলুষিত করেছেন যে দলটা, তার মুখিয়া পুরুলিয়ায় সংবিধান বাঁচানোর গল্প দিচ্ছেন। আসলে ইন্ডিয়া জোটের কাছে হারবেন, ভয় পেয়েছেন, এখন ভয়ে বেসুরো গান গাইছেন। 4 তারিখের পরে ওনারাই ভাষণ আর শোনা যাবে না। তো বাংলার মানুষ একটু শুনে নিক, কি করার আছে। গণতন্ত্রে তো বিরোধীদের কথা শুনতে হয়। উনি যদিও সেটা জানেন না,
কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার 10 বছরের সরকার, ব্যর্থ সরকারের দেওয়ার কিছু নেই, উপলব্ধি দেওয়ার কিছু নেই, বলার কিছু নেই মানুষের কাছে, সবটাই জনবিরোধী। তাই এসব উলটপুরাণ গাইছেন, কোনো লাভ হবে না। সমতা, তিনি আরো বলেছেন কিছু দুর্নীতিবাজ তো জেলে গেছে, ভোটের পর ফল বেরোনোর পর আরো কিছু দুর্নীতিবাজ জেলে যাবে। তৃণমূলের নেতা মন্ত্রীদের কথা বলছেন তিনি। সেটা হতে পারে, কিন্তু ওনার কাছে সার্টিফিকেট নিয়ে আমরা এটা জানতে চাইবো না যে তৃণমূল দুর্নীতিগ্রস্ত কিনা, কতটা। কারণ তৃণমূল যে দুর্নীতিগ্রস্ত দল সেটা বাংলার মানুষ জানে, কিন্তু তার থেকেও বড় ডাকাতের দল হচ্ছে বিজেপির দল। ওনার পাশে আশেপাশে বসে থাকা অনেক দল লোক আছে, তাই চোরের সার্টিফিকেট কখনো ডাকাতের কাছে নেওয়া যায় না। ধন্যবাদ সৌমদা। অর্থাৎ আপনি এটা বললেন যে যেখানে চোরের দল তৃণমূল, কিন্তু সেই তৃণমূল তো জোট শরিক কংগ্রেসের। এখন দেখার সব মিলিয়ে এই জোট শরিকরা এবং ভোটের পর জোটের পরিসংখ্যান ঠিক কি থাকে। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুচারুর সঙ্গে। সুচারু, তোমাকে যেখানে থামিয়েছিলাম, যে পুরুলিয়া যেভাবে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী। দেখো, পুরুলিয়ার যে মঞ্চ, সেই মঞ্চ থেকে প্রধানমন্ত্রী আক্রমণের নিশানায় ইন্ডিয়া জোটকে রাখলেন। তবে এটা নতুন নয়। আমি যে কথা শুরুতেই বলছিলাম যে ভোট পর্ব যত শেষের দিকে যাচ্ছে ততই ইন্ডিয়া জোটকে আক্রমণ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং পুরুলিয়ার মঞ্চ থেকে আক্রমণ করার উদ্দেশ্য একটাই, মমতা বন্দ্যোপাধ্যায় এই জোটে রয়েছেন, তার অবস্থান নিয়ে ধোঁয়াশা রয়েছে। কখনো তিনি বলছেন বাইরে থেকে সমর্থন দেব, কখনো তিনি বলছেন ভেতর থেকে সমর্থন দেব। ফলে এরকম একটা জায়গাতে দাঁড়িয়ে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতিকে হাতিয়ার করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং সেই দুর্নীতিকে হাতিয়ার করার পাশাপাশি তিনি বলছেন যে এই ইন্ডিয়া জোটের মধ্যে শুধু তৃণমূল নয়, যে সমস্ত অন্যান্য আঞ্চলিক দলগুলো রয়েছে ইন্ডিয়া জোটের মধ্যে, তাদের মূল দুর্নীতির পরিমাণ 12 লক্ষ কোটি টাকা। ফলে এই দুর্নীতিবাজ যারা, তারা কেউ ছাড়া পাবে না এ রাজ্যের ক্ষেত্রেও। তাই যারা যারা দুর্নীতি করেছে প্রশাসনের থেকে, তাদেরকে জেলের গড়াদের মধ্যে রাখতে হবে। পাশাপাশি সরাসরি আবার সেই ইন্ডিয়া জোটকে আক্রমণ করতে গিয়ে তিনি যে বিষয়টাকে টানলেন, সেটা হচ্ছে এই দলগুলোর অস্তিত্ব নেই। আগে ইন্ডিয়া জোটের শর্ত মানবেন নাকি মোদির গ্যারান্টি মানবেন, ঠিক এইভাবেই তিনি ভোকাল টনিক দেওয়ার চেষ্টা তোমাকে করছেন। আরো একবার বিরত করতে হচ্ছে প্লিজ। আমাদের সঙ্গে রয়েছেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। তন্ময়দা, আজকে সংবিধান নিয়েও কথা বললেন প্রধানমন্ত্রী, বলছেন ইন্ডিয়া জোটই সংবিধান শেষ করে দেওয়ার একটা ষড়যন্ত্র। কিভাবে দেখছেন তার বক্তব্যকে? নরেন্দ্র মোদী আয়নায় নিজেকে ছাড়া আর কাউকে দেখতে পান না তো। ভারতবর্ষের সংবিধানের মূল 4টে স্তম্ভকে বিসর্জন দেওয়ার জন্য যাবতীয় প্রক্রিয়া তিনি সেরে রেখেছেন। ভারতবর্ষের অ্যাডমিনিস্ট্রেশন সংবিধানের একটা স্তম্ভ। সেই অ্যাডমিনিস্ট্রেশনকে হিন্দুত্ববাদী ভাবধারায় পরিচালিত করবার লক্ষ্যে নরেন্দ্র মোদী সাফল্যের প্রায় শীর্ষে পৌঁছে গেছেন। ভারতবর্ষের সংবিধানের দ্বিতীয় প্রধান একটা স্তম্ভ হচ্ছে ভারতবর্ষের সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতার আদর্শ। সেটাকেও ভেঙে দিয়েছেন নরেন্দ্র মোদী। ভারতবর্ষের সংবিধানের সবচাইতে গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে ভারতবর্ষের বিচার ব্যবস্থা, জুডিশিয়ারি। সেই সুপ্রিম কোর্টের বিচারক বিচারপতি নিয়োগের দায়িত্ব মোদী নিজের হাতে নিতে চাইছেন, যে কলেজিয়াম সিস্টেম আছে সেই কলেজিয়াম সিস্টেমকে বদলে দিয়ে। আর ভারতবর্ষের সংবিধানের সবচাইতে গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে ভারতবর্ষের পার্লামেন্ট। সবচাইতে কম সময়ে পার্লামেন্ট বসেছে মোদীর প্রধানমন্ত্রিত্বের সময়। প্রায় সমস্ত দপ্তরের বাজেট গিলেটিনে পাশ করানো হয়েছে, সদস্যদের আলোচনা করতে দেওয়া হয়নি। 146 জন এমপিকে সাসপেন্ড করে তারপরে মোদী তার বিল পাশ করিয়েছেন। সুতরাং নরেন্দ্র মোদী ভারতবর্ষের সংবিধানকে শেষ করেছেন বলে উনার এখন সেই দায়টা বিরোধীদের ঘাড়ে চাপানোর প্রয়োজন হচ্ছে, এবং সেই দায়টা উনি বিরোধীদের ঘাড়ে চাপাচ্ছেন। ধন্যবাদ তন্ময়দা কথা বলার জন্য। সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে। সুচারু, তোমাকেও আপাতত ধন্যবাদ। জনসভায় বক্তব্য প্রধানমন্ত্রীর, এবং যেখানে সংবিধান নিয়ে মুখ খুললেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং এর আগেও তিনি বক্তব্য রেখেছিলেন কি এবার একেবারে চাঁচাছোলা ভাষায় আক্রমণ, বেনজির আক্রমণ ইন্ডিয়া জোটকে, সংবিধানই শেষ করে দিতে চাইছে এই জোট, মন্তব্য প্রধানমন্ত্রী।